বেগম জিয়াকে বিদেশে চিকিৎসা দিতে বিএনপি মহাসচিবের ফের অনুরোধ। দাবি না মানলে শনিবার সারা দেশে গণ অনশন, সুযোগ নেই আবারও বললেন আইনমন্ত্রী। এসএসসির মতো এইচএসসিতেও বিভাগীয় বিষয়ের উপর হবে 3টি পরীক্ষা, জানালেন শিক্ষামন্ত্রী। বন্ধ কোচিং, টিকা মিলবে স্কুলে স্কুলে, বললেন স্বাস্থ্যমন্ত্রী। রোহিঙ্গা সংকট সমাধানে প্রথমবারের মতো জাতিসংঘে প্রস্তাব পাস, বাংলাদেশের প্রশংসা। প্রত্যাবাসনের বিষয় থাকলে হতো আরও শক্তিশালী, বলছেন বিশেষজ্ঞরা। পদ্মা সেতুর জাজিরা প্রান্তের পর এবার মাওয়া প্রান্তে গ্যাস পাইপলাইন বসানো শুরু, এগিয়ে চলছে সড়ক পথে কার্পেটিংয়ের কাজ, এসেছে স্ট্রিট লাইটও। এবং বাংলাদেশ পাকিস্তান ম্যাচের টিকিট নিতে উপচে পড়া ভিড়, 2 ডোজ টিকা দেয়া থাকলেই সুযোগ মিলবে মাঠে খেলা দেখার। শুক্রবার প্রথম টি-20তে লড়বে দুদল। দেখছিলেন প্রধান শিরোনাম। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা গুরুতর, সুস্থ হতে প্রয়োজন বিদেশের উন্নত চিকিৎসা। এই অবস্থায় তাকে দেশের বাইরে পাঠাতে সরকারের প্রতি আবারও অনুরোধ জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দাবি না মানলে আগামী শনিবার সারা দেশে গণ অনশন কর্মসূচি ঘোষণা করেছে দলটি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত 13 নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থার অবনতি হলে পরিবার এবং দলের পক্ষ থেকে চিকিৎসার জন্য বিদেশে নেয়ার আবারও দাবি তোলা হয়, চাওয়া হয় সরকারের হস্তক্ষেপ। বুধবার সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পষ্ট করে জানিয়ে দেন, সরকারের কিছুই করার নেই, এগোতে হবে আইনি উপায়ে। তাকে আমরা অন্তত তার বাসায় থাকার ব্যবস্থাটুকু, আমার এক্সিকিউটিভ অথরিটি আমার হাতে যতটুকু আছে আমি সেটুকু দিয়ে তাকে বাসায় থাকার চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছি, বাকিটা আইনগত ব্যাপার। বৃহস্পতিবার বিকেলে গুলশান কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকে বিএনপি, যেখানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমে বলেন, হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির কথা। সময়োপযোগী সঠিক উন্নত চিকিৎসা না পেলে উনি যে কোনো মুহূর্তে এমন এক অবস্থায় যেতে পারেন যখন কোনো চিকিৎসাই কার্যকর হবার সুযোগ থাকবে না। আমরা অনতিবিলম্বে তার জীবন রক্ষার জন্য তাকে বিদেশে চিকিৎসা গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার জন্য বিদেশে চিকিৎসার দাবিতে আগামী 20 নভেম্বর 2021 সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত ঢাকায় কেন্দ্রীয়ভাবে এবং সারা দেশে মহানগর ও জেলা পর্যায়ে গণ অনশন কর্মসূচি পালনের জন্য আমি সবাইকে আহ্বান জানাচ্ছি। এর আগে দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব রাজনীতির ঊর্ধ্বে গিয়ে বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানান। অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করুন। আলোচনা সভায় বিএনপি নেতারা অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে সরকার বেগম জিয়াকে বন্দী করে রেখেছে। আজকে ক্ষমতায় তারা চায় না দেশনেত্রী বেগম খালেদা জিয়া বেগম জিয়ার রক্তের হিমোগ্লোবিন কমে যাওয়ায় ইতিমধ্যেই তাকে রক্ত দেয়া হয়েছে, করা হয়েছে এন্ডোস্কোপি সহ নানা পরীক্ষা। বেগম জিয়ার শারীরিক অবস্থা অনেকটাই নাজুক, বলছেন তার চিকিৎসকরা। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার সুযোগ নেই জানিয়ে আওয়ামী লীগের নেতারা বলছেন, প্রধানমন্ত্রী মানবিকতা দেখালেও বিএনপি নেত্রীর মধ্যে মানবিক আচরণের লেশ মাত্র নেই। বৃহস্পতিবার সকালে এক আলোচনা সভায় মাহবুবুল আলম হানিফ এ মন্তব্য করেন। এদিকে সংসদে আইনমন্ত্রী আবারও বলেছেন তিনি আইনের বাইরে যাবেন না। আর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলছেন, দলটি ক্ষমতা ফিরে পাওয়ার অস্থিরতায় নেমেছে। হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা আর বিদেশ যাত্রার ইস্যুই এখন দেশের রাজনীতিতে অন্যতম আলোচনার বিষয় হিসেবে পরিণত। তার মধ্যে যে মানবতা বোধ থাকে না। বৃহস্পতিবার সিরডাপ মিলনায়তনে এক আলোচনায় ক্ষমতাসীন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, প্রধানমন্ত্রী মানবিকতা দেখালেও তার বিন্দুমাত্র প্রতিদান ছিল না বেগম জিয়ার। আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি মানবতার কারণে সেই নির্বাহী ক্ষমতাতে তার দণ্ড স্থগিত করে তাকে তার বাসায় থাকার এবং তাকে স্বাধীনভাবে চিকিৎসা করার সম্পূর্ণ সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। এই যে মানবতা দেখিয়েছেন কার জন্য? যে বেগম খালেদা জিয়া রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে এই আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার জন্য
গ্রেনেড হামলা চালিয়েছিলেন। সকালে জাতীয় সংসদে চলমান পঞ্চদশ অধিবেশনেও বিষয়টি নিয়ে বিএনপির সংসদ সদস্যরা বক্তব্য রাখেন। তাদের জবাবে আইনমন্ত্রী সাফ জানিয়েছেন, আইন নিয়ে যথেচ্ছ কোনো সিদ্ধান্ত নেবে না সরকার। বেগম খালেদা জিয়ার ব্যাপারে যেই সব তথ্য, শারীরিক তথ্য দিচ্ছেন, তাকে কিন্তু সঠিকভাবে চিকিৎসা করা হচ্ছে এবং সেই চিকিৎসায় তারা সন্তুষ্ট কি অসন্তুষ্ট সেটা ওনাদের ব্যাপার। আইনটা দেখলেই হয়, আইনের মধ্যে এই সুযোগ নাই। ওনারা আমাকে যত খুশি গালি দিতে পারেন, কিন্তু তাতে আমার কিছু আসে যায় না। আমি আইন মোতাবেক চলব। তবে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, ক্ষমতা ফিরে পেতেই মরিয়া হয়ে উঠেছে বিএনপি। বিএনপির রাজনীতি অস্থিরতায় পূর্ণ। এই অস্থিরতা ক্ষমতা ফিরে পাওয়ার অস্থিরতা। এই অস্থিরতার কারণে তারা ক্রমশ হতাশাগ্রস্ত হয়ে পড়ছে। বিএনপি নিশ্চিত হয়েছে জনগণের ভোটে তারা ক্ষমতায় আসতে পারবে না। শুক্রবার গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধেও মুক্তিযুদ্ধ অবমাননার চূড়ান্ত সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেও জানান ওবায়দুল কাদের। জাহাঙ্গীরের ব্যাপারে সিদ্ধান্ত। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বর্তমান কমিশনের মেয়াদে নির্বাচন কমিশন আইন করা সম্ভব নয়, তবে সরকারের আগ্রহ আছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। বৃহস্পতিবার রাতে আইনমন্ত্রীর কাছে নির্বাচন কমিশন আইনের খসড়া রূপরেখা জমা দেয় সুশাসনের জন্য নাগরিক সুজন। সুজনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদারের নেতৃত্বে ডক্টর শাহদিন মালিক, অধ্যাপক রুবায়েত ফেরদৌস সহ 6 সদস্যের প্রতিনিধি দল রাজধানীর গুলশানে আইনমন্ত্রীর বাসায় দেখা করেন। এ সময় আইনমন্ত্রী বলেন, স্বল্প সময়ে নতুন করে নির্বাচন কমিশন আইন করা সম্ভব নয়, তবে এ বিষয়ে সরকারের আগ্রহ আছে। এদিকে হাতে থাকা সময়ের মধ্যেই আইনটি করা সম্ভব বলে মনে করে প্রতিনিধি দল। তাড়াহুড়া করে আইন করাটা সঠিক হবে না। প্র্যাকটিক্যাল আসপেক্ট যদি আমরা দেখি, তাহলে পরে আমরা এই পার্লামেন্ট সেশন, এই খসড়া দিয়ে এটা পার্লামেন্টে আনা যাবে না। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি 14 তারিখ বোধহয় না 15 তারিখ এই নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হয়ে যাবে। প্র্যাকটিক্যালি স্পিকিং এই আইনটা, উইথ ডিউ রেসপেক্ট, এই আইনটা ওর মধ্যে করা যাবে বলে আমার মনে হয় না। এসএসসির মতো এইচএসসি পরীক্ষাও হবে সংক্ষিপ্ত সিলেবাসে। এবছর পরীক্ষা শুরু 2রা ডিসেম্বর। শিক্ষার্থীদের শুধু 3টি বিভাগীয় বিষয়ে পরীক্ষায় অংশ নিতে হবে। 25 নভেম্বর থেকে 3রা জানুয়ারি পর্যন্ত কোচিং সেন্টার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে এইচএসসি পরীক্ষার বিভিন্ন বিষয় নিয়ে ব্রিফিং করেন শিক্ষামন্ত্রী। প্রতি বছর এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয় এপ্রিলে, কিন্তু করোনা মহামারীর কারণে এবছর এইচএসসি পরীক্ষা হবে ডিসেম্বরে। এই উপলক্ষে 11টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী। জানান, সংক্ষিপ্ত সিলেবাসে এবছর প্রায় 14 লাখ শিক্ষার্থী অংশ নেবেন 2 ডিসেম্বরের পরীক্ষায়। আবশ্যিক বিষয় বাদে মোট 3টি বিষয়ে পরীক্ষা চলবে 1.5 ঘন্টা ধরে। প্রশ্নপত্রে যাহাই থাকুক না কেন, পরীক্ষার্থীকে বোর্ড কর্তৃক 6-10-2021 তারিখে ইস্যুকৃত নম্বর ও সময় বিভাজন নির্দেশিকা অনুসরণ করতে হবে। অর্থাৎ বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের এমসিকিউ 25টির মধ্যে 12টির উত্তর দিতে হবে, সময় 15 মিনিট। তত্ত্বীয় পরীক্ষায় 8টি প্রশ্নের মধ্যে 2টি উত্তর দিতে হবে, সময় 1 ঘন্টা 15 মিনিট। মানবিক ও ব্যবসা শাখা পরীক্ষার্থীদের এমসিকিউ 30টির মধ্যে 15টির উত্তর দিতে হবে, সময় 15 মিনিট। তত্ত্বীয় পরীক্ষায় 11টি প্রশ্নের মধ্যে 3টির উত্তর দিতে হবে, সময় 1 ঘন্টা 15 মিনিট। পরীক্ষা শুরুর পূর্বে কক্ষ পর্যবেক্ষকগণ উচ্চস্বরে বিষয়টি পরীক্ষার্থীদেরকে অবশ্যই অবহিত করবেন। এইচএসসি পরীক্ষা উপলক্ষে 25 নভেম্বর থেকে 3 জানুয়ারি পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। 25 নভেম্বর 2021 থেকে 3রা জানুয়ারি 2022 পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে। এদিকে কেন্দ্রের বাইরে অভিভাবকদের অহেতুক ভিন্না করতে অনুরোধ করেছেন শিক্ষামন্ত্রী। আর আলিম কাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। এবার স্কুলে স্কুলে গিয়ে টিকা দেওয়ার কর্মসূচি হাতে নিচ্ছে সরকার। বৃহস্পতিবার বিকেলে রাজধানীতে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রতি স্কুলে গিয়ে খুব শিগগিরই টিকা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছ থেকে 7.5 কোটি সিনোভ্যাকের টিকা কেনা হয়েছে বলেও জানান মন্ত্রী।
কোভিডের ধাক্কা কাটিয়ে নানা উপায়ে চলছে দীর্ঘ 9 মাস শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা, যার অংশ হিসেবে জোর দেওয়া হচ্ছে শিক্ষার্থীদের কোভিড সুরক্ষা নিশ্চিতের উপর। গত 14 অক্টোবর 12 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদানের অধ্যায় শুরুর পর নানাভাবেই চলে এ কর্মসূচির পরিসর বাড়ানোর প্রক্রিয়া। বর্তমানে সীমিত কেন্দ্রে বিশেষ কার্যক্রম চললেও এবার সরকারের পরিকল্পনা স্কুলে স্কুলে গিয়ে শিক্ষার্থীদের টিকা নিশ্চিত করা। তবে শিক্ষার্থীদের জন্য বরাদ্দ ফাইজারের টিকা -70°C তাপমাত্রায় সংরক্ষণ করাই সব জায়গায় পরিবহন করাই বড় চ্যালেঞ্জ। যদিও স্বাস্থ্যমন্ত্রী বলছেন, শিক্ষার্থীদের দুয়ারে টিকা পৌঁছাতে সব চ্যালেঞ্জ নিতে প্রস্তুত সরকার। আমরা চ্যালেঞ্জ গ্রহণ করেছি, আমাদের ছেলে মেয়েদেরকে তো আমাদের টিকা দিতে হবে। কাজে আমাদের ছেলে মেয়েদের টিকা দেওয়ার জন্য, স্কুলের ছেলে মেয়েদের টিকা দিতে যা যা পদক্ষেপ নেওয়া দরকার, যেখানে যাওয়া দরকার আমরা সেখানে যাব। এখন পদ্ধতি হলো একটা স্কুলে 5টা স্কুল থেকে ছাত্র আসবে, সেখানে একটু নিবন্ধনের সমস্যা হচ্ছে, আনার সমস্যা হচ্ছে। সেই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি টিম নিয়ে ওই সমস্ত স্কুলে নিয়ে যাবে এবং টিকা দেবে, যাতে সমস্যাটা আর না হয়। খুব তাড়াতাড়ি শুরু হবে, এটা আরো তো টিম তৈরি করতে হবে, সেই টিমগুলোকে এখন প্রশিক্ষণ দিচ্ছে। এদিকে অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার, মডার্না আর সিনোফার্মের পর এবার দেশে প্রয়োগ হতে যাচ্ছে চীনের সিনোভ্যাকের টিকাও। স্বাস্থ্যমন্ত্রী জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছ থেকে কেনা সিনোভ্যাকের 7.5 কোটি ডোজ চলতি মাস থেকেই আসতে পারে দেশে। শিডিউল আমাদেরকে এখনো সেইভাবে পুরোপুরি দেয় নাই, আমরা আশা করি হয়তো এ মাসের শেষেও আসতে পারে বা আগামী মাসেও আসতে পারে। তবে বুস্টার ডোজের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। আর আগামী 6 মাস পর ওষুধ লাইসেন্সের জন্য কেবল অনলাইনে আবেদন করতে হবে বলে জানান ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, চীন, রাশিয়ার মতো দেশগুলো যারা এতদিন রেজুলেশন নিয়ে ভেটো দিয়েছিল, এবার তারাও বাংলাদেশের পক্ষে মত দিয়েছে, যা ভালো খবর। প্রস্তাবটি নিরাপত্তা পরিষদেও পাশ হবে বলে আশা মন্ত্রীর। তবে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টি থাকলে প্রস্তাবটি আরও দৃঢ় হতো। রোহিঙ্গা ইস্যুতে প্রথম থেকেই মিয়ানমারের উদাসীনতায় দফায় দফায় জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক মাধ্যমে নানা কূটনৈতিক তৎপরতা চালায় বাংলাদেশ। 4 বছরেরও বেশি সময় পার হলেও রোহিঙ্গা সমস্যা সমাধানে উল্লেখযোগ্য অগ্রগতি পাওয়া যায়নি। বুধবার নিউ ইয়র্কের জাতিসংঘের সদর দপ্তরের সাধারণ অধিবেশনে সর্বসম্মতিক্রমে গৃহীত হয় রোহিঙ্গা রেজুলেশন, যেখানে বরাবরই যারা আপত্তি দিয়ে আসছিল তারাও বাংলাদেশের পক্ষে মত দেয়। তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী। আজকে আমাদের জন্য খুব সুখবর, এই প্রথম জাতিসংঘে there is a consensus resolution which includes the issue of these displaced people of Myanmar known as Rohingya. So we are very happy. তবে এর প্রভাব নিরাপত্তা পরিষদের যে কোনো রেজলিউশনে খুব বেশি থাকবে না বলেও উল্লেখ করেন মন্ত্রী। জেনারেল অ্যাসেম্বলি রেজলিউশনগুলো ম্যান্ডেটরি না, বাট ইট হ্যাজ এ পলিটিক্যাল ভ্যালু, ইট হ্যাজ এ প্রেশার অন দ্যাট পার্টিকুলার কান্ট্রি। সিকিউরিটি কাউন্সিল রেজলিউশন ইজ ম্যান্ডেটরি। সিকিউরিটি কাউন্সিলে আমরা এখনো রেজলিউশন পাস করতে পারিনি। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, রেজলিউশনটিতে প্রত্যাবাসনের স্পষ্ট কোনো ব্যাখ্যা নাই। আন্তর্জাতিক সম্প্রদায় জেনেছে এবং সহানুভূতি রোহিঙ্গাদের পক্ষে আছে, এটা কিন্তু অবশ্যই একটা পজিটিভ দিক। ইউরোপীয় ইউনিয়ন ও ওআইসির যৌথ উদ্যোগে রেজলিউশনটি জাতিসংঘে তোলা হয়। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। পদ্মা সেতুর মাওয়া প্রান্তে গ্যাস পাইপ বসানো শুরু হয়েছে। এর আগে 19 আগস্ট জাজিরা প্রান্তে প্রথম গ্যাস পাইপ স্থাপন শুরু হয়। চীন থেকে সেতুর স্ট্রিট লাইটের চালানো পৌঁছেছে। এগিয়ে চলছে সড়ক পথে কার্পেটিংয়ের কাজ। সেতুর সার্বিক অগ্রগতি 89%। 6.15 কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতুর নিচতলায় রেলপথের পূর্ব পাশেই বসেছে গ্যাস পাইপলাইন। মাওয়া প্রান্তে বৃহস্পতিবার 5.5 টন ওজনের গ্যাস পাইপ ট্রেনে করে সেতুতে উঠানো শুরু হয়েছে। 12 মিটার দীর্ঘ 531টি গ্যাস পাইপ স্থাপন হবে সেতুতে। এরই মধ্যে জাজিরা প্রান্তে 151টি পাইপ সেতুতে উঠে গেছে। স্থাপন হয়েছে 141টি। মাওয়া প্রান্তে পাইপ উঠেছে 4টি। মাওয়া সাইড, জাজিরা সাইড, দুই সাইডে আমরা পুরোদমে কাজ শুরু করছি। ওয়েল্ডিং জয়েন্ট আমরা মোটামুটি অনেক দূরে যাচ্ছি।
সেতুতে কার্পেটিং চলছে পুরোদমে। এছাড়া সড়কপথ ও রেলপথের প্যারাপেট ওয়াল স্থাপন, নিচতলায় রেল লাইনের পশ্চিম পাশে সার্ভিস লাইনের ওয়াকওয়ে, এক্সপানশন জয়েন্ট এবং ডিভাইডার নির্মাণ এখন শেষ পর্যায়ে। চীন থেকে সেতুর স্ট্রিট লাইটের ল্যাম্পপোস্ট চালান পৌঁছে গেছে প্রকল্প এলাকায়। সেতুর সার্বিক অগ্রগতি 89%। আমাদের প্যারাপেট ওয়াল বা রেলিং যেটা বলি, এই কাজ চলতেছে, এটা শেষ পর্যায়ে আশা করছি ডিসেম্বরের মধ্যে এটা শেষ হয়ে যাবে। এখন অল্প কিছু কাজ বাদ আছে, তারপরে আছে আমাদের অ্যাসফল্টের কাজ, ওইটা চলতেছে। গ্যাস পাইপলাইন সেতুর 1 নম্বর ও 42 নম্বর খুঁটি দিয়ে মাটিতে নামিয়ে আনা হবে, যুক্ত হবে জিটিসিএল এর সাব স্টেশনে। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। পুরনো ভাড়ার তালিকা পরিবর্তন না করার অজুহাতে গণপরিবহনে নেওয়া হচ্ছে বাড়তি ভাড়া। এদিকে বাড়তি ভাড়া নেওয়া বন্ধে রাজধানীতে বৃহস্পতিবার দিনভর সতর্ক অবস্থানে ছিল আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আইন অমান্যকারীকে জরিমানা করা হয়েছে। বেড়েছে ডিজেলের দাম, তার সঙ্গে যেন বেড়েছে যাত্রী সাধারণের ভোগান্তিও। নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি আদায়ের অভিযোগ যেন কমছেই না যাত্রীদের। পুরাতন ভাড়ার তালিকা পরিবর্তন না করার অজুহাতে নেওয়া হচ্ছে বাড়তি ভাড়া। আমি ভাড়া বেশি নিচ্ছি কিনা সেটা কিভাবে বুঝবো? ভাড়ার চার্ট থাকবে, আমি ডিস্টেন্স অনুসারে বুঝতে পারবো যে আমার ভাড়াটা এত। এখানে যে চার্ট দেওয়া আছে এটা 30-3-এর চার্ট, আগের চার্টটা। আর অধিকাংশ গাড়িতে যে চার্টগুলো দেয় ওই ড্রাইভারের সামনে চার্টটা দেওয়া থাকে, যাত্রীরা অনেক দেখারও সুযোগ থাকে না। তবে বাস শ্রমিকরা নানা বাহানায় দায় এড়ানোর চেষ্টা করছে। গাড়ি তো চার্ট পুরানোটাই লাগানো থাকবে, এখন আবার নতুন চার্ট আমাকে দিলে এটা খুলে আবার ওইটা লাগাবো। ঝামেলার কারণে ওনারা বের করতে পারে নাই, তো এই জন্য ওই স্টিকারটা লাগাইতে পারেন। এদিকে চলমান সমস্যা নিরসনে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। রাজধানীর বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নিয়ম অমান্যকারী যানবাহনকে জরিমানার আওতায় আনা হয়। অতিরিক্ত ভাড়া নেওয়ার প্রবণতা আগের থেকে অনেক কমেছে। আজকে অভিযোগ তেমন পাইনি অতিরিক্ত ভাড়া নেওয়ার। 2-1টা বাসে এরকম অভিযোগ ছিল, সেগুলোতে আমরা জরিমানা করেছি। আর বেশি দেখে ভাড়া চার্ট ছিল না কয়েকটা বাসে, এটাই বেশি জরিমানা করা হয়েছে। যাত্রীদের প্রত্যাশা, এমনভাবে অভিযান অব্যাহত থাকলে দ্রুতই সমস্যা থেকে মুক্তি পাবেন সাধারণ জনগণ। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। সামাজিক মাধ্যম ব্যবহারে বিমান সেনাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ বিমান বাহিনীর ৪৯তম বিমান সেনা দলের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে তিনি একথা বলেন। হালকা কুয়াশা কাটিয়ে হেমন্তের আকাশে যখন মিষ্টি রোদের দেখা, বিউগলে তখন দেশ রক্ষার উদ্দাম সুর। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব শতবর্ষে বাংলার আকাশ মুক্ত রাখার শপথ নিলেন ৬২৬ জন বিমান সেনা। শমশেরনগরে রিক্রুটস ট্রেনিং স্কুলে প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে উপস্থিত ছিলেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। এবছর একই সঙ্গে শিক্ষা, জেনারেল ও সার্ভিস ট্রেনিংয়ে সেরা রিক্রুট নির্বাচিত হয়েছেন তাসনিমুর রহমান। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে তোমরা সতর্ক থাকবে। তোমরা বন্ধু নির্বাচনের ক্ষেত্রেও সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবে। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় সদা জাগ্রত থাকার শপথ নিলেন নবীন এই তরুণ বিমান সেনা দল। জাওয়াদন্তু, সময় সংবাদ, ঢাকা। নবীন প্রবীণের মিলন মেলা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছেন শিক্ষক শিক্ষার্থীরা। এতে অংশ নিয়ে প্রাক্তন ছাত্র, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় গড়তে হলে প্রয়োজন গবেষণা ও আন্তর্জাতিক মানের সেমিনার। শফিকুল আলমের রিপোর্ট। আলো ছড়ানো, জ্ঞান সৃষ্টি ও বিতরণের শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ৫৫ পেরিয়ে পা রাখল ৫৬তে। বৃহস্পতিবার সকালে বুদ্ধিজীবী চত্বরে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ডক্টর শিরিন আক্তার। পরে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। আবারও করোনা মহামারী মুক্ত হয়ে আবারও প্রাণ চঞ্চল হবে। পরে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে জারুলতলায় শুরু হয় প্রতিষ্ঠা বার্ষিকীর মূল আনুষ্ঠানিকতা। এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, বিশ্ববিদ্যালয় শুধু পাঠদান ও সার্টিফিকেট দেওয়ার জায়গা নয়, জ্ঞান বিতরণ, মুক্তমত ও সংস্কৃতি চর্চার কেন্দ্র হওয়া উচিত। কি গবেষণা হচ্ছে, কি পাঠদান হচ্ছে, কিভাবে হচ্ছে, সেগুলো ইন্টারন্যাশনাল র্যাঙ্কিং যারা করে কয়েকটা প্রতিষ্ঠান, তাদের সাথে কমিউনিকেট করা। তাদের সাথে কমিউনিকেট করলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি
এই বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে একটি ভালো অবস্থানে অবশ্যই পৌঁছাবে। একটি জ্ঞানভিত্তিক সমাজ তৈরির জন্য আমাদের শিক্ষকরা এগিয়ে আসবে, ছাত্র শিক্ষকদের মেলবন্ধন সুদৃঢ় হবে। শহর থেকে 22 কিলোমিটার দূরে প্রাকৃতিক পরিবেশে 1966 সালে 4টি বিভাগ, 7 জন শিক্ষক ও 200 শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বর্তমানে 48টি বিভাগ, 900 শিক্ষক আর 28,000 শিক্ষার্থী। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। দেখছেন প্রবাসী সময়। বায়ু দূষণ এবার ভারতকে টপকে গেল পাকিস্তান। এতদিন ভারতের রাজধানী নয়াদিল্লি শীর্ষে থাকলেও সেই জায়গায় এবার দখল করেছে পাকিস্তানের লাহোর। এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের তথ্য অনুযায়ী দূষণের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে চীনের রাজধানী বেইজিং। দূষণের মাত্রা কমায় তৃতীয় অবস্থানে নয়াদিল্লি। বিশ্বের দূষিত নগরীর শীর্ষ 10-এর মধ্যে 8টি দক্ষিণ এশিয়ার। দীপাবলি উৎসবকে কেন্দ্র করে সম্প্রতি মারাত্মক দূষণের কবলে পড়ে ভারতের রাজধানী দিল্লি। তীব্র দূষণের কারণে বন্ধ ঘোষণা করা হয় শহরের সব শিক্ষা প্রতিষ্ঠান। দূষণ ঠেকাতে শহরে গাড়ি চলাচল নিয়ন্ত্রণ শুরু করেছে কর্তৃপক্ষ। নগরীর ভেতর জরুরি পণ্য ছাড়া মালবাহী ট্রাক চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। দিল্লি প্রশাসনের এমন উদ্যোগ এরই মধ্যে কাজে লেগেছে। গত কয়েকদিন এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের তালিকায় শীর্ষে অবস্থান করলেও বৃহস্পতিবার তৃতীয় স্থানে নেমে এসেছে শহরটি। বায়ু দূষণ বন্ধে সরকার যে পদক্ষেপ নিচ্ছে তা সাময়িকভাবে হয়তো স্বস্তি এনে দেবে, তবে এটা স্থায়ী কোনো সমাধান নয়। বাতাসের গতিবেগ না বাড়লে শিগগিরই পরিস্থিতির উন্নয়ন হবে না। এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের তালিকা অনুযায়ী বিশ্বের দূষিত 10টি শহরের মধ্যে 8টি দক্ষিণ এশিয়ার। বৃহস্পতিবার দিল্লিকে টপকে শীর্ষ দূষিত শহরের জায়গা করে নেয় পাকিস্তানের করাচি। দ্বিতীয় অবস্থানে রয়েছে চীনের রাজধানী বেইজিং। লাহোর ও করাচির বায়ু দূষণের জন্য ভারতকে দায়ী করেছে ইসলামাবাদ। তারা বলছে, প্রতিবেশী দেশ ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলোতে ব্যাপক আকারে ফসলের উচ্ছিষ্ট এবং খড় পোড়ানোর কারণে ভয়াবহ দূষণের কবলে পড়েছে পাকিস্তান। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। কোভিডের টিকা ও ক্যান্সারের ওষুধ আবিষ্কার করে তাক লাগানো মার্কিন প্রতিষ্ঠান জনসন অ্যান্ড জনসন 2 ভাগে ভাগ হয়ে যাচ্ছে। ওষুধ ও প্রশাসনে 2টি ভাগে ভাগ হওয়ার সিদ্ধান্তে মার্কিন নাগরিকদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। তবে সেবার মান বাড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কিন্তু এজন্য গুনতে হবে অন্তত $100 কোটি। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্টে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অবস্থিত জনসন অ্যান্ড জনসনের সদর দপ্তর। 1886 সালে মার্কিন এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু। এবার 2টি ভাগে ভাগ হতে চলেছে বিশাল এই কোম্পানি। ওষুধ ও প্রসাধনী 2টি ভাগে ভাগ হওয়ার কথা ইতিমধ্যে খবরের শিরোনাম হয়েছে, যাতে অনেক মার্কিন নাগরিকই খুশি। জনসন অ্যান্ড জনসন ভাগ হলে তা শেয়ার হোল্ডারদের জন্য সুবিধা বয়ে আনবে বলে মনে করা হচ্ছে। এছাড়া কর্তৃপক্ষ চায় 2 ভাগে বিভক্ত হয়ে আলাদা করে সেবা দিতে। করোনাকালে জনসনের ওষুধের অর্থাৎ টিকার চাহিদা বেড়েছে, কিন্তু কমেছে প্রসাধনী পণ্যের চাহিদা। তাই আলাদা 2টি প্রতিষ্ঠান করে মুনাফা ভাগ করতে চায় কর্তৃপক্ষ। জনসন অ্যান্ড জনসনের নামে থাকবে বৃহত্তর ফার্মাসিউটিক্যাল এবং মেডিকেল ডিভাইস ব্যবসা। এই বিভাগগুলো সাম্প্রতিক 3 মাসে প্রায় $1300 কোটি আয় করেছে। অপরদিকে প্রতিষ্ঠানের অধীনে থাকবে টাইলেনল, লিস্টারিন এবং ব্যান্ড এইডের মতো সুপরিচিত গৃহস্থালী ব্র্যান্ডগুলো। এই বিভাগটি সাম্প্রতিক ত্রৈমাসিকে প্রায় $3.7 বিলিয়ন আয় করেছে। প্রতিষ্ঠানের ঘোষণায় এটিকে দ্য নিউ কনজিউমার হেলথ কোম্পানি নামে উল্লেখ করা হয়েছে। এ ঘোষণার পর পুঁজিবাজারে প্রতিষ্ঠানটির শেয়ারের দর 1.2% বেড়েছে। বর্তমানে জনসন অ্যান্ড জনসনের মার্কেট ভ্যালু প্রায় $450 কোটি। তবে শঙ্কার কথা হলো, এই বিভক্তির জন্য খরচ পড়বে $100 কোটি। নতুন করে বসতে পারে ট্যাক্সও। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। করোনার ক্ষয়ক্ষতি কাটিয়ে ফের ঘুরে দাঁড়াচ্ছে কাতারে বাংলাদেশি মালিকানাধীন ট্রাভেল ট্যুরিজমের ব্যবসা। দেশে ছুটি কাটাতে আসার জন্য প্রতিদিনই প্রতিষ্ঠানগুলোতে টিকিটের জন্য ভিড় করছেন প্রবাসী বাংলাদেশিরা। কাতার থেকে আনোয়ার হোসেন মামুনের তথ্য ছবিতে রিপোর্ট। দীর্ঘদিনের করোনার ক্ষয়ক্ষতি কাটিয়ে ফের ঘুরে দাঁড়াচ্ছে কাতারে বাংলাদেশিদের মালিকানাধীন ট্রাভেল ট্যুরিজমের ব্যবসা প্রতিষ্ঠানগুলো। করোনার কারণে বন্ধ হয়ে যাওয়া অনেক প্রতিষ্ঠান এরই মধ্যে নতুন করে চালু হয়েছে। ট্রাভেল ট্যুরিজম প্রতিষ্ঠানগুলোতে প্রতিদিনই টিকিটের জন্য ভিড় করছেন ছুটি কাটাতে দেশে আসতে চাওয়া প্রবাসী বাংলাদেশিরা। করোনাকালে হওয়া লোকসান কাটিয়ে লাভের মুখ দেখার প্রত্যাশা ব্যবসাটির সঙ্গে সংশ্লিষ্টদেরও। অনেকগুলো প্রতিষ্ঠান নতুন নতুন স্থাপন হতেছে, বিশেষ করে ট্যুরিজম ক্ষেত্রে আমরা আসলে অনেক সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছি।
তো আমরা চাইবো সমস্ত বাংলাদেশি কাস্টমারকে বিশেষ করে ভালো সুবিধা দেওয়ার জন্য। সব কিছু স্বাভাবিক হয়ে আসছে, আর এই সময়ে এসে আমরা আমাদের প্রতিষ্ঠান চালু করছি। এই উপলক্ষে আমরা সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে যাচ্ছি। টিকিট বা আনুষঙ্গিক নিতে অনেক ইজি হইতেছে। প্রথমত আমাদের পাশাপাশির সমস্যাটা এখানে থাকতেছে না। 2022 সালের কাতার ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ট্রাভেল ট্যুরিজমের ব্যবসায় নামছেন অনেকে। 2022 বিশ্বকাপ ফুটবলে আমাদের ইনশাল্লাহ এটা লক্ষ্য রেখে ব্যবসা বাণিজ্য আরও উন্নতির দিকে আরও ভালো হবে এই আশা ব্যক্ত করছি। আর সব বাংলাদেশি ভাইদেরকে আমার ট্রাভেলসে আসার জন্য আমি অনুরোধ করছি। স্পেশাল ডিসকাউন্ট থাকবে সবার জন্য। দীর্ঘদিনের করোনার ভয়ভীতি কাটিয়ে দেশে ছুটি কাটাতে আসার জন্য ব্যস্ত কাতার প্রবাসী বাংলাদেশিরা। ট্রাভেল ট্যুরিজমের প্রতিষ্ঠানগুলো থেকে মিলছে বিশেষ মূল্য ছাড়ও। সময় সংবাদ, কাতার। তীব্র শীত আসার আগে আয়ারল্যান্ডে করোনার সংক্রমণ বাড়ছে দ্রুত গতিতে। একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুহার। আইসিইউতে রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে দেশটির স্বাস্থ্য বিভাগ। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্টে বিস্তারিত। করোনার চতুর্থ ঢেউ শুরু হয়ে গেছে আয়ারল্যান্ডে। গেল এক বছরের আক্রান্তের রেকর্ড ভেঙে এখন প্রতিদিনই ঘটছে নতুন নতুন রেকর্ড। কয়েক মাস আগেও দেশটির করোনা পরিস্থিতি ছিল নিয়ন্ত্রণে, খুলে দেওয়া হয়েছিল রেস্টুরেন্ট, পানশালাগুলো। তবে সংক্রমণ ফের বেড়ে যাওয়ায় এখন থেকে রাত 12টার মধ্যে এগুলো বন্ধ করার ঘোষণা দিয়েছে প্রশাসন। আগামী দিনে আসতে পারে আরও কঠোর বিধিনিষেধ। পূর্ণ লকডাউনে যাওয়ার শঙ্কাও রয়েছে। আক্রান্তের পাশাপাশি মৃত্যুর হারও বাড়ছে। আইসিইউতেও করোনা রোগীর সংখ্যা গেল এক বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। স্বাস্থ্যকর্মীদের মধ্যেও সংক্রমণ ছড়িয়ে পড়ছে। গেল 2 সপ্তাহে প্রায় 900 স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এই পরিস্থিতিতে প্রশাসনের তরফ থেকে সব ধরনের জনসমাগম এড়িয়ে চলার অনুরোধ জানানো হয়েছে। সংক্রমণের হার অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় স্বস্তিতে নেই প্রবাসী বাংলাদেশিরাও। আয়ারল্যান্ডে প্রচন্ডভাবে করোনা রোগী বাড়তেছে। বর্তমানে হাসপাতাল আইসিইউতে যত রোগী আছে, বিগত 10 মাস আগেও এত রোগী ছিল না। আয়ারল্যান্ডে 98% সেকেন্ড ডোজ দেওয়া হয়ে গেছে। তারপরেও গত এক বছর থেকে যতটা সংখ্যা বেড়েছিল তার থেকে গত 2 সপ্তাহে অনেক বেশি বেড়ে একটা ভয়ঙ্কর পরিস্থিতি মোকাবেলা করছে আয়ারল্যান্ড। আমাদের হাসপাতালগুলোতে কোভিড রোগীর কারণে আইসিইউতে প্রচন্ড পরিমাণে ব্যাক পেতে হচ্ছে আমাদের ডক্টরদের। এখন থেকে 50 বছর বয়সীদের দেওয়া হবে বুস্টার ডোজ। আগে যা পেতেন কেবল 60 ব্যক্তিরা, দ্রুতই আরো কম বয়সীদেরও বুস্টার ডোজের আওতায় আনা হবে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ। দিন যতই যাচ্ছে করোনা সংক্রমণ ততই ভয়ঙ্কর রূপ নিচ্ছে আয়ারল্যান্ডে। আক্রান্তের অতীতের সকল রেকর্ড ভেঙে তৈরি হচ্ছে নতুন নতুন রেকর্ড। আসছে তীব্র শীতে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে। সতর্কতার এখনই সময়। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েল, সময় সংবাদ। ইতালিতে যাত্রা শুরু করলো জাতীয় অনলাইন প্ল্যাটফর্ম। দেশটির প্রায় 8000 কাউন্সিল অফিসে ভিন্ন ভিন্ন ওয়েবসাইটের তথ্য নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চালু হলো প্ল্যাটফর্মটি। দেশটিতে বসবাসরত প্রায় 6 কোটি ইতালীয় নাগরিকের পাশাপাশি 50 লক্ষাধিক বিদেশিও পাবেন এ সুবিধা। ইতালির ভেনিস থেকে মাকসুদ রহমানের তথ্য, ছবিতে রিপোর্ট। ইতালিতে বসবাসরত প্রায় 6 কোটি ইতালীয় নাগরিকের পাশাপাশি 50 লক্ষাধিক বিদেশি নাগরিকের জন্ম, মৃত্যু, বিয়ে, বসবাসের ঠিকানা, নাগরিকত্ব এবং সিভিল স্ট্যাটাস সার্টিফিকেট সংগ্রহ করতে কিংবা কোনো নামের ভুল সংগ্রহ করতে এতদিন প্রত্যেককে নিজ জেলার কমিউনে বা কাউন্সিল অফিসে যেতে হতো। ইতালির বাইরে থেকে তা সংগ্রহ করার কোনো উপায় ছিল না। সার্টিফিকেট সংগ্রহে নানা ভোগান্তির শিকার হতেন নাগরিকরা। এই সমস্যা নিরসনে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে 15ই নভেম্বর থেকে যাত্রা শুরু করেছে জাতীয় অনলাইন প্ল্যাটফর্ম। ইতালির আইন অনুযায়ী প্রতিটি সনদপত্রের মেয়াদ থাকে সর্বোচ্চ 6 মাস। মেয়াদ শেষে পুনরায় একই সার্টিফিকেট সংগ্রহ করতে নির্দিষ্ট কাউন্সিল অফিসে যেতে হতো। এখন থেকে তা বিশ্বের যে কোনো স্থান থেকে সংগ্রহ করা যাবে। তবে এই ওয়েবসাইটটির সুবিধা পেতে পাবলিক ডিজিটাল আইডেন্টিটি সিস্টেম বা ন্যাশনাল সার্ভিস কার্ডের প্রয়োজন হবে। ইতালিয়ান সরকারের নেওয়া পদক্ষেপের ফলে আমরা প্রবাসীরা সবথেকে বেশি উপকৃত হব, কারণ এর মাধ্যমে বাংলাদেশে এবং ইতালিতে বসে ইতালির যে কোনো জায়গা থেকে যে কোনো ধরনের সার্টিফিকেট অনলাইনের মাধ্যমে আমরা হাতে পেতে পারি। এই সুবিধা আমরা এবং আমাদের পরবর্তী জেনারেশন পাবে। বর্তমানে কমিউনিটিতে গেলে আমাদের দীর্ঘক্ষণ লাইন অপেক্ষা করতে হয় এবং কোভিডের কারণে আমরা অনেক সার্টিফিকেট উঠাতে পারিনি, এবং ইতালিয়ান সরকারের নেওয়া পদক্ষেপের ফলে আমরা অনলাইনের মাধ্যমে যে কোনো ধরনের সার্টিফিকেট কম্পিউটার দ্বারা প্রিন্ট করতে পারবো।
এজন্য ইটালিয়ান সরকারকে অনেক অনেক ধন্যবাদ। জাতীয় অনলাইন প্ল্যাটফর্মটি দেশটিতে স্থায়ীভাবে বসবাসরত ইতালীয় ও বিদেশি নাগরিকদের তথ্যের অধিক নিরাপত্তা নিশ্চিত করবে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সময় সংবাদ, ইতালি। দুবাই এক্সপোতে বাংলাদেশ প্যাভিলিয়নে বাণিজ্যিক সেমিনারে সম্ভাবনাময় বাংলাদেশকে তুলে ধরেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বাংলাদেশের তৈরি ক্ষুদ্র প্রযুক্তি বিশ্বব্যাপী জনকল্যাণে বিপ্লব ঘটাবে বলে আশা তার। শিবলি আল সাদিকের রিপোর্টে বিস্তারিত। আরব আমিরাতের দুবাইয়ে অন্তর্ভুক্তিমূলক ব্রেক থ্রু ইনোভেশন গ্লোবাল সাউথের অভিজ্ঞতা শীর্ষক একটি উচ্চ পর্যায়ের সেমিনারে বুধবার প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বাংলাদেশ সরকার এবং উন্নয়নশীল বিশ্ব কিভাবে একাডেমিক, শিল্প এবং তৃণমূল উদ্ভাবকদের একত্রিত করছে এবং বর্তমানে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামাজিক ও পরিবেশগত সমস্যাগুলো সমাধানের জন্য প্রযুক্তি ব্যবহার করছে সে সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে সেমিনারে। এবারের সিগনিফিকেন্সটা একদমই আলাদা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীর একটা মাহেন্দ্রক্ষণে বাংলাদেশ অংশগ্রহণ করছে। এই কারণে এবারের এই এক্সপোর বাংলাদেশ প্যাভিলিয়নটি এ পর্যন্ত যতগুলি এক্সপো হয়েছে এরকম স্ট্যান্ড অ্যালোন প্যাভিলিয়ন কিন্তু এবারই প্রথম। এক্সপোতে আসার পরে এবং বাংলাদেশের অনেক প্রেজেন্টেশনগুলো দেখানো হয়েছে এবং বাংলাদেশের নতুন যে 100টি ইকোনমিক জোন হতে যাচ্ছে এবং সেখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট যেটা ইন্টারন্যাশনালি ইন ফিউচারে বাংলাদেশের একটা গার্মেন্টসের পরে এই ইন্ডাস্ট্রিগুলো বাংলাদেশে ডেভেলপ হতে যাচ্ছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি এবং দুবাইয়ের বাংলাদেশ কনসুলেটের সহযোগিতায় A2I ইনোভেশন ল্যাব আয়োজিত অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর এবং সঞ্চালনা করেন A2I এর প্রকল্প পরিচালক ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির। দুবাই এক্সপোর মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দারুণ সুযোগ সৃষ্টি হয়েছে। সম্ভাবনাময় বাংলাদেশকে এই সময়ে কাজে লাগিয়ে বিশ্ব অর্থনীতিতে অচিরেই বাংলাদেশ এনার্জি টাইগারে পরিণত হবে। শিবলি আল সাদিক, সময় সংবাদ, দুবাই এক্সপো। দেখছেন প্রবাসের সময়। বাংলাদেশ পাকিস্তান টি-20 সিরিজের খবর। অপেক্ষার পালা শেষ, মাঠে গড়ানোর প্রতীক্ষায় 3 ম্যাচ টি-20 সিরিজ। প্রথম ম্যাচ শুক্রবার দুপুর 2টায়। বিশ্বকাপ ব্যর্থতার পর এই সিরিজ দিয়ে নতুন টাইগার শোনাবে নতুন দিনের গল্প। সিনিয়রদের শূন্যতা অনুভব নয়, বরং তরুণদের ওপরই ভরসা রাখছেন বাংলার কাপ্তান মাহমুদুল্লাহ রিয়াদ। অন্যদিকে ঘরের মাঠে টাইগারদের সমীহ করছেন পাকিস্তান দলপতি বাবর আজম। দীর্ঘ বিরতির পর বাংলাদেশ পাকিস্তান টি-20 সিরিজের মধ্য দিয়ে মিরপুর হোম অব ক্রিকেটে ফিরছে দর্শক। প্রথম টি-20 ম্যাচ দেখতে মিরপুর ইনডোর স্টেডিয়ামের বুথ থেকে টিকিট সংগ্রহ করেন সমর্থকরা। বৃহস্পতিবার সকাল 9টা থেকে টিকিট বিক্রি শুরু হয়। 18 মাস পর আবারও বাংলাদেশের দর্শকরা মাঠে ঢোকার অনুমতি পাচ্ছেন। তবে এর জন্য শর্ত হলো কমপক্ষে 2 ডোজ ভ্যাকসিনের সনদ লাগবে। স্টেডিয়ামের ধারণ ক্ষমতার 50% দর্শক খেলা দেখার সুযোগ পাবে। সবশেষ বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজে সমর্থকরা স্টেডিয়ামে বসে খেলা দেখার অনুমতি পেয়েছিল। এদিকে মিরপুর ইনডোর স্টেডিয়ামে বুথ থেকে প্রত্যাশিত টিকিট না পাওয়ায় হতাশা প্রকাশ করেন দর্শকরা। এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে ফাইনালে কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের 2 আর্চার হাকিম আহমদ রুবেল এবং দিয়া সিদ্দিকী। ঘরের মাঠে সুবিধা কাজে লাগিয়ে রিকার্ভ দলগত মিশ্র ইভেন্টের স্বর্ণে তাদের চোখ। প্রতিপক্ষ কঠিন হলেও নিজেদের সর্বোচ্চটা দিয়ে লড়তে চান লাল সবুজের 2 আর্চার। এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের ইতিহাসে এবারই সর্বোচ্চ সাফল্য বাংলাদেশের। প্রথমবার 2টি ব্রোঞ্জ জয়ের পাশাপাশি রিকার্ভ দলগত মিশ্র ইভেন্টে দিয়া রুবেলের ফাইনাল। গেল 8 বারের অংশগ্রহণে কোনো মেডেলই ছিল না। এবার ঘরের মাটিতে স্বর্ণ জয়ের হাতছানি। যদিও লড়াইটা বিশ্ব আর্চারিতে দাপট দেখানো দক্ষিণ কোরিয়ার 2 আর্চারের বিপক্ষে, তারপরও স্বপ্নবাজ স্বাগতিকরা। তারা অলিম্পিক চ্যাম্পিয়ন, ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। আসলে মাঝে মাঝে এটা একটা কনফিউজের বিষয় যে আমরা কি তাদের সাথে পারবো, কিন্তু তবু আমাদের মেন্টালি প্রিপারেশন থাকতে হয় যে না, তারা যদি পারে ইনশাল্লাহ আমরা পারবো। এর আগেও আমরা ফাইনাল খেলেছি সুইজারল্যান্ডে, তো এটা যেহেতু নিজের দেশের মাটিতে হলে তো সেরকম আমাদের একটা এক্সাইটমেন্ট যেরকম আছে সেরকম একটা কনফিডেন্সও আছে যে আমরা পারবো। আমরা আমাদের নিজের বেস্টটা দিয়ে চেষ্টা করবো যেন ভালো কিছু করতে পারি। ম্যাচের আগের দিন তেমন অনুশীলন করেনি বাংলাদেশ। কোচ মার্টিন ফেডরিক প্রতিপক্ষের খেলা দেখতে এসে শিষ্যদের নিয়ে কিছুটা সময় দিলেন
নিশানাবাজিতে। স্বপ্নকে বাস্তব রূপ দিতে খেলতে হবে নিজেদের সেরাটা দিয়ে। প্রতিপক্ষকে নিয়ে না ভেবে আত্মবিশ্বাস ধরে রাখাই লক্ষ্য তাদের। ইন্ডিয়া আমাদের প্রতিদ্বন্দ্বিতা, তাদেরকে কাটিয়ে উঠতে পারছি, তো সেই অ্যাবিলিটি যেহেতু আমাদের আছে, তো আমাদের মনে হয় যে আমরা কোরিয়াকেও ইনশাল্লাহ হারিয়ে দিতে পারবো। তো সেরকম একটা কনফিডেন্স, কখনো আমরা হারার জন্য কেউ যায় না। অবশ্যই তারাও কিন্তু আমাদেরকে সেরকমভাবে নিচ্ছে। প্রত্যেকটা খেলার মধ্যে এই টিম ওয়ার্কটা থাকে, আর আমাদের কোচরা সর্বোচ্চ আমাদের সাপোর্ট দেয় যে দেখো নিজেদের মধ্যেই প্র্যাকটিসের মতোই করেই খেলো, বেশি চাপ নিও না, জাস্ট শুধু প্র্যাকটিসটা করো, ইনশাল্লাহ আমাদের ভালো রেজাল্ট আসবে। কোরিয়ান দুই আর্চার রো সুজুং এবং লি সিয়ং ইয়ং, তাদের বিপক্ষে মাঠের লড়াইটা কঠিনই হবে বাংলাদেশের দুই আর্চার দিয়া সিদ্দিকী এবং হাকিম আহমেদ রুবেলের। অলিম্পিক ও বিশ্ব আর্চারিতে স্বর্ণ, এশিয়ান গেমস এবং ইয়ুথ আর্চারিতে পদকজয়ী লি সিয়ং ইয়ং আর তার স্বদেশী সতীর্থ অনূর্ধ্ব 18 বিশ্ব চ্যাম্পিয়ন এবারই সিনিয়র দলের হয়ে ঢাকায় এসে উঠেছেন ফাইনালে। কঠিন লড়াইয়ে এখন দেখার পালা রিকার্ভ দলগত মিশ্র ইভেন্টের শ্রেষ্ঠত্ব দখল করতে পারে কিনা বাংলাদেশ। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।